আরিয়ান ধীরে ধীরে গ্রামের পথ ধরে হাঁটছে। পায়ের নিচে ধুলো জমছে, শরীর ক্লান্ত, মুখে ঘাম জমে আছে। তার ভেতরটা ধীরে ধীরে রাগে টকবক করছে। মনে মনে একটাই কথা ঘুরছে। এই পাগল মেয়ে আমাকে কি বোকা বানাইলো? রাস্তায় এক বৃদ্ধকে দেখে আরিয়ান থামলো। বৃদ্ধকে জিজ্ঞেস করলো। চাচা, তারকদের বাড়ি কোন দিকে? বিদ্যুৎ চোখ সরু করে তাকিয়ে বলল। বাবা, তুমি তো ভুলের রাস্তায় এসেছো। তালুকদার বাড়ি এদিকে না, 4 কিলোমিটার আগে একটা চারতলা পাকা বাড়ি দেখা যায়, ওইটাই তালুকদার বাড়ি। আরিয়ানের মুখের ভাব মুহূর্তেই পাল্টে গেল। চোখের কোণ শক্ত হলো, ঠোঁটে হালকা এক বাঁকা হাসি ফুটল। আচ্ছা, বুঝেছি চাচা, ধন্যবাদ। আরিয়ান মাথা নেড়ে সামনে তাকালো। বাতাসে তখন ধান ক্ষেতের গন্ধ, কিন্তু আরিয়ানের চোখে আগুন। আরিয়ান মনে মনে বলল। মেয়েটা আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাবে, যেটা সম্ভব না। তোমাকে আমি খুঁজে বের করব। আরিয়ান খানের সাথে পাঙ্গা নেওয়ার মজা তুমি বুঝতে পারবে। হালকা ঝড়ের মতো হাঁটতে শুরু করলো আরিয়ান। ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে গলায়, কিন্তু ওর পদক্ষেপে কোনো ক্লান্তি নেই, বরং প্রতিটা পা যেন এক একটা প্রতিশোধের প্রতিজ্ঞা। 1 ঘন্টা পরে তালুকদার বাড়ির বড় গেটের সামনে এসে দাঁড়ালো আরিয়ান। দরজার সামনে নাম লেখা, তালুকদার হাউস। সাদা পাথরের ফলকে খোদাই করা নামটা দেখে হালকা এক নিঃশ্বাস ছাড়ল। গেটে ঢুকতেই শায়লা খান চিৎকার করে উঠলেন। দ্রুত তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরলেন। আরিয়ান, আমার আদরের ভাইপো, এত দেরি করলি কেন? কতদিন পরে দেখা হলো রে তোর সঙ্গে। ফুপি, কেমন আছো? তার মুখে এক চেনা শান্ত ভাব, কিন্তু চোখে সেই তীক্ষ্ণ আত্মবিশ্বাস এখনও ঠিক জ্বলছে। শায়লা খান নিঃশ্বাস ছেড়ে বললেন। এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। আরিয়ানের বাবা শায়লা খানের বড় ভাই। আরিয়ানের পরিবার ছিল সত্যি সুখের। তার বাবা মেহরাব খান একজন ডক্টর। তিনি সৎ ও পরিশ্রমী মানুষ। সব সময় ছেলেকে শেখাতেন নিজের সম্মান নিজের হাতে রাখতে, কারো কাছে মাথা নিচু না করতে। মা নাসিমা খান একজন টিচার, ভীষণ মমতাময়ী। আর 2 বোন নোহা খান আর নেহা খান এবার এসএসসি দিবে। নাফিসা খান, নেহা খান আর নুহা খান তাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে থাকে। আরিয়ান আর তার বাবা ঢাকায় থাকে। নোহা এবং নেহা হচ্ছে আরিয়ানের খুব আদরের। নোহা আর নেহা যখন যেটা চায় আরিয়ান চেষ্টা করে সেটা এনে দিতে। আরিয়ানের কলিজা তার 2 বোন, কিন্তু নোহা আর নেহা সব সময় আরিয়ানের পিছনে লেগে থাকে। পরিবারের হাসি আলোয় বড় হয়েছে আরিয়ান, তবু তার মুখের কঠিন ভাবটা যেন কোনো দিন যায়নি। যেন ভেতরে একটা দুনিয়া লুকানো আছে, যেখানে কেউ প্রবেশ করতে পারে না। আরিয়ান এসে ফ্রেশ হয়ে সবার সাথে দেখা করলো। দুপুরের লাঞ্চ টাইমে বড় ডাইনিং টেবিলে সবাই একসাথে বসেছে। টেবিল ভর্তি খাবার, পোলাও, মাটন, সালাদ, দই, মিষ্টি। খাবার খেতে খেতে শায়লা খান জিজ্ঞেস করলো। তোর আসতে এত দেরি হচ্ছিল কেন রে? আরিয়ান খেতে খেতে তার সাথে ঘটা ঘটনা গল্প শুরু করলো। ফুপি, আজ আসার পথে একটা মেয়ে স্কুটিতে আমাকে 4 কিলোমিটার ভুল পথে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে। তা আসতে তো লেট হয়ে গেছে। আরিয়ানের কথা শুনে সবাই হেসে উঠল। রাশেদ তালুকদার বলল। ওই মেয়ের সাথে তোমার কোনো শত্রুতা ছিল নাকি বাবা? এই মেয়েকে আগে কখনো দেখিনি, কিন্তু তার চোখ আমার খুব পরিচিত। তোর কপাল খারাপ, এমন দুষ্টু মেয়ের পাল্লায় তাই পড়েছিস। আরিয়ান ঠোঁট চেপে হালকা হেসে বলল। দুষ্ট না ফুপি, ওই মেয়ে বুদ্ধিমান, তাই তোমাকে বোকা বানাতে পেরেছে। তবে আমি মুখ চেনে রেখেছি, আদিবের বিয়ের আগে সে মেয়েকে খুঁজে বের করব। ঠিক তখনই ইলা নিজের দরজা থেকে বের হয়ে ডাইনিংয়ে আসলো। তা দেখে সবার চোখ ঘুরে গেল ওদিকে। ইলার মুখে হালকা ক্লান্তি, চুল ভেজা, বাতাসে উঠছে লম্বা চুলগুলো। সাদা সালোয়ার কামিজ, নাকে ছোট্ট নোসপিন। যেন পুরো ঘরটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। ইলা ডাইনিং টেবিলের সামনে এসে থামলো। ইলার চোখের সামনে পড়তেই স্থির হয়ে গেল। সামনে বসে থাকা সেই মানুষটা আরিয়ান। ইলার নিঃশ্বাস থেমে গেল, মুখ শুকিয়ে গেল, হৃৎপিণ্ড যেন বুকের ভেতর ধাক্কা মারছে। শেষ, এবার বুঝি বাঁচা মুশকিল। আম্মু জানলে আজ আমার জীবনটা শেষ। ইলা ধীরে ধীরে পিছিয়ে গেল, চুপচাপ নিজের রুমের দিকে চলে যেতে চাইল, কিন্তু হঠাৎ পেছন থেকে রাশেদ তালুকদারের কণ্ঠ। ইলা, কই যাচ্ছিস? আয় মা, লাঞ্চ সেরে নে। শুনলাম আজ তুই আদিব আর মামাদের
আনতে গেছিলি? ইলার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আর কোনো উপায় না দেখে পা টেনে টেনে ডাইনিং টেবিলের পাশে এসে বসলো। রাশেদ তালুকদার হাসি মুখে বললেন, আরিয়ান, এটা আমার মেয়ে ইলা তালুকদার। ইলার মনে হলো বুকটা বন্ধ হয়ে যাবে। চোখ নিচু করে বসে রইল, গলা শুকিয়ে গেছে। আরিয়ান তখন চামচ নামিয়ে ধীরে মাথা তুলল, চোখ সোজা। ইলার চোখের তীক্ষ্ণ, স্থির কিন্তু অদ্ভুত শান্ত দৃষ্টি। সবার সামনে ঠোঁটের কোণে হালকা এক হাসি এনে বলল, আঙ্কেল, আপনার মেয়ে খুব বুদ্ধিমান মনে হচ্ছে। তুই কিভাবে জানলি ইলা বুদ্ধিমান? তুই আগে থেকে চিনিস নাকি? ইলা খাবারগুলো গিলতে চেয়েও গিলতে পারল না। ইলা জানতো না আরিয়ান আদিবের মামাতো ভাই। এই বাড়ির মেহমান জানলেও হয়তো এই কাজ করতো না। এখন যদি বাড়ির লোকজন জানে ইলা এই কাজ করেছে, বাড়ির সবাই খেপে যাবে। শায়লার কণ্ঠটা শেষ হওয়ার আগেই আরিয়ান ঠান্ডা কণ্ঠে যোগ করল, না ফুপি, তার সাথে তো আমার মাত্র দেখা হয়েছে, তবে তার ইনোসেন্ট ফেস বলে দিচ্ছে সে অনেক বুদ্ধিমান। আরিয়ানের কথা শুনে সবাই হাসলো, কিন্তু ইলার মুখের রং উধাও তার মনে হলো। এই মানুষটা হাসছে ঠিকই, কিন্তু চোখে আগুন লুকিয়ে আছে। এখন না হয় পার পেয়ে গেলাম, কিন্তু পরে কপালে কি লেখা আছে আল্লাহই ভালো জানে। ইলা ভাত খেতে খেতে মনে মনে বলল, আমি ভয় পাবো না মিস্টার রাক্ষসকে। আমি হার মানবো না, এই খেলা শুরু এখন থেকে। আর টেবিলের উপরে বসে থাকা আরিয়ান খান ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক হাসি টেনে ধীরে এক চামচ ভাত মুখে তুলল, কিন্তু চোখও সরায়নি এক মুহূর্তের জন্য ইলার দিক থেকে। কারণ আরিয়ান এখন জানে এই মেয়ে সেই ইলা তালুকদার, সেই ভার্সিটির ইলা। লাঞ্চ শেষ হতেই সবাই ধীরে ধীরে টেবিল থেকে উঠে গেল। ইলা এমনভাবে হাঁপ ছাড়ল যেন বিশাল কোনো যুদ্ধ থেকে ফিরে এসেছে। গলার কাছে আটকে থাকা নিঃশ্বাসটা বেরিয়ে গেল একদমে। হাতে পানির গ্লাস নিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে বিছানায় ধপ করে বসে পড়ল। চোখ বন্ধ করে নিজের কপালে হাত রাখল। উফ, বাঁচলাম। এখন কার জন্য? কিন্তু ওই রাক্ষসটা আমার চেহারা চিনে ফেলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন সবার সামনে কান ফাটিয়ে দেয় এটা দেখার পালা এখন। আল্লাহ, এই যাত্রা বাঁচিয়ে দাও। পরের ঈদের সব সালামির টাকা ফিলিস্তিনকে দিয়ে দেবো। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। পরি আর হালিমা দাঁড়িয়ে আছে দরজায়। ইলা, দরজা খোল দেখি। কি কারণে তুই খাওয়া শেষ করে পালাইলি? কি হয়েছে বল একটু। দরজা খুলতেই পরি আর হালিমা হেসে ঢুকলো। হালিমা হাতে একটা ছোট্ট বাটির ভেতর দই। তোর প্রিয় মিষ্টি দই আনছি, খা তো দেখি। তোরা তো জানিস না আমার পেট আজ ভয়ে ভর্তি হয়ে গেছে। পরি আর হালিমা হেসে উঠল। ঠিক তখনই দরজার পাশে কেউ কাশি দিল। সবাই ঘুরে দেখে রায়াত দাঁড়িয়ে আছে। তোমরা পার্টি করছো, আমার ইনভাইটেশন কই? রায়াতের চোখ সরাসরি হালিমার দিকে, কিন্তু হালিমা একদম ঘুরে তাকিয়ে বলল, আপনাকে কেউ ডাকেনি, আর ইনভিটেশন ছাড়া কারো পার্টিতে আসতে নেই, জানেন না? ও তাই নাকি? তাহলে এই দইটা আমি খেয়ে নিই। এই বলেও হালিমার হাত থেকে দইয়ের বাটিটা টেনে নিল। হালিমা চেঁচিয়ে উঠল, এই ছিনতাইকারী, ফিরিয়ে দেন আমার দইয়ের বাটি। রায়াত হাসতে হাসতে বাটি থেকে দই মুখে তুলল। হালিমা তেড়ে গেল। দুজনের মধ্যে ছোটখাটো একটা হাসির যুদ্ধ শুরু হয়ে গেল। পরি আর ইলা হাসতে হাসতে কাত হয়ে বলল, তোমাদের এই দুজনের মধ্যে আসলে কে ছোট কে বড় বুঝতে পারি না। যাই হোক, আজ হালিমা নিশ্চিত হেরে গেছে। তোমার হাসিটা সুন্দর হালিমা, আর তোমার চোখগুলো সুন্দর, গরুর মতো টানা টানা। হালিমা এক ঝটকায় তাকালো, গাল লাল হয়ে গেল। আপনি পাগল নাকি? বলে তেড়ে গিয়ে আবার বাটিটা ছিনিয়ে নিয়ে চলে গেল রুমে। হাসির ঝড় বইতে লাগলো। পরি হেসে বলল, গাধা, চোখ গরুর মতো টানা টানা বলে না, হরিণের মতো টানা টানা হয়। এই রে, তাহলে তো চাশমিসকে রাগাই দিলাম। পরি আর রায়াত হেসে দিল, কিন্তু এই হাসির মাঝে ইলার মনে এখনো সেই লাঞ্চের দৃশ্য ঘুরপাক খাচ্ছে। আরিয়ানের সেই চোখ দুটো যেগুলো তীক্ষ্ণ, যেন ওর বুক কাঁপিয়ে দিয়েছিল। অন্যদিকে গেস্ট হাউসের ছাদে আদিব আর আরিয়ান বসে আছে। হালকা হাওয়া, পাশে কচি পাতা দুলছে। ব্রো, তুমি কিন্তু আগের মতোই আছো, ঠান্ডা, সিরিয়াস, আর সবাইকে দূরে রাখো। শুধু যাদের ভেতরটা বুঝতে পারি না তাদের। তুমি এখনো কি তাকে ভুলতে পারোনি? আরিয়ান একদম চুপ করে গেল। হাতে থাকা কাপটা টেবিলে রাখলো। চা ঠান্ডা হয়ে গেছে। দেখো ব্রো, তুমি আর আমি সেম বয়সের,
যেখানে আমার কয়েকদিন পর বিয়ে, সেখানে তুমি এখনো তোমার সেই পুরনো চোখের শূন্যতা নিয়ে পড়ে আছো। আমি দেখেছি মামা মামি চাই তুমি একটা বিয়ে করে নাও, কিন্তু কেউ তোমার সামনে এই কথা বলার সাহস পায় না। আরিয়ান গভীরভাবে দূরের দিকে তাকালো। বিয়ে? আদিব, আমি এমন কারোর সঙ্গে জীবন কাটাতে পারবো না যাকে দেখে কিছু অনুভব করি না। আর যাকে একবার অনুভব করেছে সে আমাকে বুঝলো না। তুমি নিজেকে কষ্ট দিচ্ছ জানো তো। মানুষের লাইফে কষ্ট না থাকলে মানুষ বেঁচে থাকে না। আদিব আর কিছু না বলে বুঝতে পারলো এই মানুষটার ভেতরে একটা গভীর ঝড় আছে, যেটা বাইরে থেকে কেউ টের পায় না। গল্প করতে করতে বিকেল হয়ে গেল। দূরে তখন ইলার হাসির শব্দ ভেসে এলো, হালকা প্রাণবন্ত। আরিয়ান মাথা ঘুরিয়ে তাকালো একবার। ছাদ থেকে আরিয়ানদের গেস্ট হাউস থেকে ঠিক দেখা যাচ্ছে ইলাদের ছাদটা। ইলা ফুলের গাছে পানি দিচ্ছে। আরিয়ানের ঠোঁটে ক্ষীণ একটা হাসি ফুটল। হে, মেয়েটা আমার শান্তি কেড়ে নেবে, বুঝতে পারছি। আরিয়ান উঠে দাঁড়ালো। আদিব অবাক হয়ে বলল, ব্রো, এখন কই যাচ্ছ? কথা তো শেষ হলো না। তো শালিকের ফুল বাগান থেকে ঘুরে আসে। ছাদের জ্যান্ত গরম আর খানিক হালকা হাওয়া ফুলের পাপড়িগুলো দোলা খাচ্ছে। ইলা গুনগুন করে গান গাইছে আর ফুল গাছে পানি দিচ্ছে। আরিয়ান ছাদে এসে পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলল, বাহ, এই ছাদটা তো ফুলের রাজ্য। ইলা হঠাৎ ত্রাচু হয়ে গেল। দু চোখে বিস্ময়, মুখে এক ঝলক রং। ইলা ধীরে ধীরে পেছনে পেছাতে লাগলো আর আরিয়ান ধীরে ধীরে এগোলো। ইলা পেছাতে পেছাতে দেওয়ালের আটকে গেল। দুজনই এমন এক ধূসর নীরবতায় আটকে দাঁড়ালো যেন বাতাসও তাদের শ্বাস প্রশ্বাস গুনছে। আরিয়ান তার ঠোঁট থেকে বেছে বেছে কিছু কথা বলল। ভুল রাস্তা দেখিয়ে দেওয়ার মানে কি? কণ্ঠটা ঠান্ডা, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা কোনো সুর লুকিয়ে আছে। ইলা কণ্ঠ কেঁপে উঠে বলল, দেখুন, আমি শুধু মজা করছিলাম। আমি ভাবছিলাম আপনি আমায় খুঁজতে এসেছেন। কথাটার মাঝেই থেমে গেল। আরিয়ান আর কিছু বলতে দেয়নি। হঠাৎ সে এক থাপ্পড় বসালো ইলার গালে, যেন বাতাস চিরে গেল। ইলার গালে লাল চিহ্ন উঠে চোখে এক ঝলক বিস্ময় আর ব্যথা মিশিয়ে এলো। তারপর আরিয়ান চোখ কুঁচকে উচ্চস্বরে বলল, স্টুপিড গার্ল, নিজেকে কি ক্যাটরিনা মনে করেন যে আমি আপনার প্রেমে পড়ে ঢাকা থেকে এখানে আসবো? আপনি ভাবছেন কি? ইলা অচেতন গলায় শব্দ উঠে, কিন্তু সে নিজের ভেতর থেকে শক্ত হয়ে উঠল। পাশে একটা মাটির ঢিপি দেখা গেল, ফুল লাগাতে রাখা মাটি। ইলা এক ঝাটকায় মাটির বক্সটা তুলে নিল, আরিয়ানের দিকে ছুঁড়ে দিল। মাটির কণা আর কিছুটা ধুলো আরিয়ানের কাঁধে লেগে গেল। আড়ালে দাঁড়িয়ে থাকা গাছগুলোর মাঝখান থেকে দোলা খাওয়া পাতার মতো সব কিছু থমকে গেল। ইলা চেঁচিয়ে বলল, আমি আর ভয় পাবো না। এটা আমার এলাকা। আপনি যদি এটা ভাবেন ঢাকা, তাহলে ভুল করছেন, কারণ আমি ছেড়ে দেব না আর। আরিয়ান প্রসিদ্ধ হয়ে তাকিয়ে রইল। অজান্তেই তার চোখে বিস্ময়ের নরম আলো ফুটে উঠল। ইলা আরো বলল, আমি এক্ষুনি আব্বুকে বলবো আপনি আমায় থাপ্পড় মেরেছেন। চোখে অশ্রু না হলেও হুমকির তীব্রতা ছিল। ইলা ছাদ থেকে নামতে গেলে আরিয়ান বলল, ওকে ফাইন, আমিও বলে দেবো আপনি আজ আমার সঙ্গে কি করছেন। আর আমার এই সব বিয়ে হলো তো এসব কাজে ইন্টারেস্ট নেই। আমি এমনিতেই থাকতে চাই না এইসব অনুষ্ঠানে। কণ্ঠে হালকা চাপা হাসি, কিছুটা আঠালো কিছুটা ব্যথা ঝাপটা। ইলা ক্রোধে কণ্ঠে গজগজ করে আবার পানির মগ নিতে তেড়ে আসলো আরিয়ানের দিকে। ইলা আরিয়ানকে পানি দিতে আসছিল। ইলা আরিয়ানের কাছাকাছি এসে পানি দিতে যাবে আরিয়ানকে, হঠাৎ আরিয়ান চট করে ইলার হাত ধরে ফেললো। মগটা উপরের দিকে উড়িয়ে দিল। মগটা থেকে বেয়ে পড়া পানি এক ঝলকে ইলার মাথায় পড়ল। পানির ফোঁটা প্রথমে চুলের ভাঁজ ধরে, তারপরে কাঁধে, তারপর গলার নিচ দিয়ে পড়ে শরীর ভিজে গেল। ইলার সামনের চুলগুলো থেকে গুটি গুটি করে পানি চোখের পাপড়িতে পড়ছে। ঠোঁটে পানির ফোঁটা পড়তেই ইলার শ্বাস আটকে এলে ঠোঁটটা একটু কাঁপল। চোখে অচেনা উষ্ণতা বেরোতে লাগলো। আরিয়ান তখনই ধীর কণ্ঠে বলল, আপনাকে এই ভেজা চুলে একটু অন্যরকম সুন্দর লাগছে। কথা বলার সময় আরিয়ানের স্বরটা স্নিগ্ধ, কঠোরতাটা লুকিয়ে যেন এক ফোঁটা কোমলতা ঝরে পড়ল। ইলার গলার ভেতর ঠেসে থাকা ভালোবাসা আর ক্রোধ একসাথে জেগে উঠল।
ইলা হঠাৎ চট করে আরিয়ানকে দেখল। ইলার বুকে সাহস, চোখে আগুন আর গলার ভেতরে অদ্ভুত এক নীরবতা। দুজনেই কিছুক্ষণ একে অপরের চোখে দেখছিল, একদিকে রাগ, অন্যদিকে অজানা টান, আর মনকে করে দিল অচেতন, অদ্ভুত শান্ত। আরিয়ান একটু সামনে এগিয়ে এসে এক ফোঁটা পানি ইলার গালে ছুঁয়ে দিল। সেই স্পর্শটা মিষ্টি, কিন্তু কোনো মতেই হিমশীতল নয়। ইলা হালকা হাঁসফাঁস করে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি রুমে যাব। আরিয়ান একটু কণ্ঠ নরম করে বলল, বারবার থাপ্পড় মারার জন্য সরি। আপনি আমার জন্য বিপজ্জনক। এই বিয়েতে এসে হয়তো আমি সমস্যায় পড়লাম। দুজনের মাঝে এমন এক থমথমে কোমল উত্তেজনা কেঁপে উঠল। রাতের নরম হাওয়া, তালুকদার বাড়ির চারপাশ নিস্তব্ধ। দূরে কোথাও ব্যাঙের ডাক, মাঝে মাঝে পাতার শব্দ, আর ছাদে বসে থাকা ইলার নিঃশব্দ নিঃশ্বাস। সন্ধ্যার সময় শাওয়ার নেওয়ার কারণে মাথার ভেজা চুল এখনো শুকায়নি। মাঝে মাঝে এক একটা ফোঁটা গাল বেয়ে নিচে নেমে যাচ্ছে। ইলা হাঁটু জড়িয়ে বসে আছে, চোখে এক ধরনের হালকা ভয় আর অদ্ভুত মায়া। দূর থেকে গেস্ট হাউসের ছাদে দাঁড়িয়ে আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইলার দিকে। আলো কম, তবু ইলার ভেজা চুল আর মুখের ছায়া বাতাসে দুলে দুলে আরিয়ানের চোখে ধরা দিচ্ছে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু ধীরে বলল, এই মেয়ে আমাকে ধ্বংস করবে। ঠিক তখন পেছন থেকে আদিপ এসে কাঁধে হাত রাখলো। আদিপ তাকিয়ে দেখে আরিয়ানের সামনের ছাদের দিকে তাকিয়ে আছে। আদিপ আরিয়ানকে বলল, ব্রো, এই রাতে তারা দেখা শুরু করেছে নাকি? ওইদিকে দেখেছো? দুটোই দেখছে, একটা আকাশে আর একটা ছাদে। ব্রো, আমার মনে হয় তুমি বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্রেমে পড়ে যাচ্ছ। আমি প্রেমে বিশ্বাস করি না আদিব, আমি শুধু মানুষ পর্যবেক্ষণ করি। তাহলে এই পর্যবেক্ষণটা কিন্তু বেশি সময় নিচ্ছে বলে মনে হচ্ছে, তাই সাবধান। দুজনের মাঝখানে এক ঝলক নীরবতা। কেবল দূর থেকেই ইলার চুলের বাতাসে দোলছে। রাতের ডিনার টেবিলে সবাই বসে আছে, ইলা এক মনে খাবার খাচ্ছে। আরিয়ান দুবার ইলার দিকে তাকিয়েছিল, পরে নিজের খাবারে মন দিল। খেতে খেতে করিম উদ্দিন তালুকদার রাশেদ তালুকদারকে বলল, ছোট, পরশু থেকে তো বিয়ের অনুষ্ঠান শুরু, তুই সব দিকটা ঠিক মনে দেখে রাখিস। আর কালকে থেকে বাড়ির সব গেস্ট আসা শুরু করবে, তাদের থাকার ব্যবস্থা করছিস তো? আপনি কোনো টেনশন করবেন না ভাইয়া, আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। ডিনার শেষ করে সবাই ঘুমাতে গেল। আরিয়ান ছাদে দাঁড়িয়ে আছে। পেছনে এসে নেহা আরিয়ানকে ডাকলো। আরিয়ান পেছনে ঘুরে দেখে নেহা দাঁড়িয়ে আছে। কিছু বলবি? তুই বারবার ওই আপুটাকে দেখছিলি কেন? কোন আপুটা? ওই যে সুন্দর আপুটা, লম্বা লম্বা চুল আছে যে। ওর নাম ইলা। বাপ্পা, নামও জেনে নিয়েছিস একদিনে। আরিয়ান একটু রাগী চোখ নিয়ে নেহার দিকে তাকালো। নেহা বুঝতে পেরেছে আরিয়ান ক্ষেপে গেছে, তাই আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে কেটে পড়ল। রাতে ইলা শুয়ে শুয়ে ভাবছে আরিয়ান কেন তার লাইফে এন্ট্রি নিল। আর আরিয়ানকে দেখলে বারবার শাওনের কথা কেন মনে পড়ে। মনে হয় এটাই শাওন। তুই আর এই জীবনে ওই বেটাকে ভুলতে পারবি বলে মনে হয় না। আমি তো মনে মনে কথা বলছি, তুই বুঝলি কি করে? তোর মন এত জোরে জোরে কথা বলছে যে আমিও শুনতে পারছি। আর শোন, আরিয়ানের সাথে শাওনের কোনো দিক দিয়ে মিল নেই। প্রথমত, শাওন আর্মিতে জব করে আর আরিয়ান স্টাডি করে এখনো। দ্বিতীয়ত, আরিয়ান ভাইয়া অনেক সুন্দর আর তোর শাওন তো সবসময় ফেস হাইড করে রাখে। তৃতীয়ত, আরিয়ান ভাইয়া অনেক রুড আর শাওন ভাইয়া অনেক মজার মানুষ। তাই দুজন আলাদা মানুষ, কারোর সাথে কারো মিল নেই। হ্যাঁ বুঝলাম দুইজন আলাদা মানুষ, কিন্তু এই মিস্টার রাখো সময় থাপ্পড় কেন মারে এত? তুই দোষ করিস তাই মারে। এখন ঘুমা, বেশি কথা না বলে। পরের দিন সকালে রোদ জানালার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে রুমে। নিচে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঝাড়বাতি ঝুলছে, মেঝেতে ফুলের রঙিন পাপড়ি। রান্নাঘরে ব্যস্ততা। পরি, নোহা আর নেহা হাসতে হাসতে ঘুরে বেড়াচ্ছে। ইলা ছাদ থেকে নামছিল, হাতে পানি ভর্তি বোতল। আরিয়ান ঠিক নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ ইলা নামার সময় পা পিছলে বোতলটা নিচে পড়ে ঠাস শব্দ হলো। পানি সরাসরি ছিটকে পড়ল আরিয়ানের মাথায়। আরিয়ান উপরে তাকিয়ে দেখে ইলা দাঁড়িয়ে আছে। আরিয়ান বিরক্ত হয়ে বলল, আবার আপনি শোধ নিলেন? এটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনার প্রতিটা অ্যাক্সিডেন্টেই আমার ভাগ্যে পড়ে কেন? আপনি বরাবরই নিজেকে পৃথিবীর কেন্দ্র ভাবেন, তাই কিন্তু আমি আপনাকে লক্ষ্য করে কিছুই করি না।
আপনি নিশ্চিত এটা আপনি ইচ্ছা করে করেননি? কিন্তু আমি এটা কেন যেন বিশ্বাস করতে পারছি না। ইলা মুখ ঘুরিয়ে চলে গেল, কিন্তু মুখের কোণে অজান্তে হাসি এসে পড়ল। নিজের রুমে ঢুকে আরিয়ান তাকিয়ে ফিসফিস করে বলল। ইলার সাথে লাগতে আসলে এমনটাই হবে। অন্যদিকে হালিমা ও রায়াদের হাসির যুদ্ধে ডেকোরেশন সাজাচ্ছে। রায়াদ ফুলের মালা সাজাচ্ছে আর হালিমা পাশে দাঁড়িয়ে রায়াদকে ব্যঙ্গ করে বলল। আপনি নিশ্চয়ই শখ করে মালা গাচ্ছেন। আপনি ভবিষ্যতে ফুলওয়ালা হতে চান নাকি? না, ভাবছি আপনার বিয়ের মালাটাও নিজেই গাঁথবো স্পেশালভাবে। আমার বিয়েতে আপনাকে দাওয়াতই দিব না, আসবেন কোথা থেকে? বরকে দাওয়াত দিতে হয় না ম্যাডাম? দুজনের কথায় এমন কাণ্ড হাসির যে পাশে দাঁড়িয়ে থাকা পরি বলে উঠল। তোদের ঝগড়ার প্রেমের ঘ্রাণ পাচ্ছি। সাবধান হালিমা, আমার এই ভাই একদিন তোকে পটিয়ে ফেলবে। হালিমা মুখ লাল করে চুপ করে গেল। রায়াত মুস্কি হেসে হালিমাকে চোখ টিপ দিল। দুপুরের দিকে ইলা নিজের ঘরে বসে ফোন টিপছিল। হঠাৎ দরজায় টোকা। দরজা খুলতেই মিষ্টি চেহারার দুই মেয়ে ঢুকে পড়ল। হাই, তুমি ইলা আপু তো, তাই না? আমি নেহা, আরিয়ান ভাইয়ার ছোট বোন। আর ও আমার কপি নুহা। ইলা হক চুকিয়ে গেল। আসো বসো। নেহা হেসে বসে পড়ল, চোখ চকচক করছে, মুখে দুষ্টুমি। আপু, তোমাকে কিছু মজার কথা বলি। আমার ভাইয়াটা কিন্তু বাইরে থেকে সিংহ, ভিতরে ভয়ানক টেডি বিয়ার। একবার কি হয়েছিল জানো? একবার পিঁপড়া কামড়েছিল। 3 দিন ও ভয় ছিল পিঁপড়া বালিশে ঢুকে যাবে না তো। ইলা হেসে ফেলল, চোখে পানি চলে এলো হাসতে হাসতে। আরিয়ান যে কিনা সবসময় রুটলি থাকে, সে কিনা পিঁপড়া ভয় পায়। তারপরে নোহা বলা শুরু করলো। আর একবার না আমি দেখেছিলাম ওর ফোনে ওর ক্রাশের ছবি আছে। আমি দেখার সাথে সাথে ফোন লুকিয়ে রেখেছিলাম। ইলা হাসতে হাসতে পেট চেপে বলল। আমি তো ভেবেছিলাম উনি সবসময় এত সিরিয়াস। সিরিয়াসলি দেখায়, কিন্তু আমাদের সামনে এইসব পারে না। তবে রেগে গেলে আবার জামা উল্টো দিকে পরে বের হয়। ও মাই গুডনেস, এগুলো আমি কি শুনছি? আর একবার দাদু এসে ভাইয়াকে জিজ্ঞেস করছে, আরিয়ান তুই নাকি প্রেম করতেছিস, রাতে নাকি কোন মেয়ের সাথে কথা বলিস। তখন ভাইয়া বিছানার শোয়া থেকে উঠে দাঁড়িয়ে দাদুকে বলেছে, কোন মাদারচোদ বলেছে এই কথা, আমাকে বলো, আমি তার ব্যবস্থা করে আসছি। ভাইয়া উঠে উল্টো করে গেঞ্জি পরে বের হয়ে যাচ্ছিল। তখন দাদু পিছন থেকে বলছে, ওই মাদারচোরের বাচ্চাটা তোর ভাগ্য, বস তো, আমার ছেলে তোর বাবা বলেছে। তখন ভাইয়া দরজা থেকে উল্টো হয়ে ঘুরে এসে আবার নিজের বেডে শুয়ে আস্তাক ফিরুল্লাহ পড়া শুরু করে। ইলা এই কথা শুনে এত জোরে হেসে দেয় বাইরে পর্যন্ত শোনা যায়। সেই হাসির শব্দ ছাদে বসে থাকা আরিয়ানের কানে আসে। সেই হাসিটা আরিয়ানের হাসির শব্দ শুনে হালকা নিঃশ্বাস ফেলল। বিকেলে হালকা সোনারে আলো, তখন পুরো তালুকদার বাড়ি ছড়িয়ে আছে সাজানো ফুলের মালা। গেটের উপর শুভ বিবাহ লেখা ব্যানারটা হালকা বাতাসে দুলছে। রান্নাঘর থেকে ভেসে আসছে রান্নার ঘ্রাণ। ডেকোরেশনের টিম লাইট সেট করছে, চারিদিকে এক ধরনের উৎসবের ব্যবস্থা। ঠিক তখনই দরজার দিক থেকে গাড়ির শব্দ। পরীর মামা আর মামি এসে পৌঁছিয়েছে। সবাই দৌড়ে গিয়ে তাদের রিসিভ করলো। পরী এগিয়ে গিয়ে মামিকে জড়িয়ে ধরল। পরীর পেছন পেছন ইলা, হালিমা, রায়াত, করিমউদ্দিন তালুকদার, তাসলিমা বেগম সবাই এসেছে তাদের অভ্যর্থনা জানাতে। ঠিক তখন গাড়ি থেকে নেমে এলো 2 মেয়ে, রাফিকা আর তাবাসসুম। রাফিকার বয়স 19, পরিণত সৌন্দর্যের মেয়ে, চোখে গাঢ় কাজল, মুখে পরিপাটি হাসি। আর তাবাসসুমের বয়স 16, দুষ্টু প্রকৃতির, লাল জামা পরে একেবারে প্রাণবন্ত একটা এনার্জি নিয়ে সবাইকে হ্যালো বলল। ও মাই গড, এই বাড়িটা তো স্বপ্নের মতো সুন্দর লাগছে। মানুষগুলো মন্দ না মনে হচ্ছে, বিশেষ করে ওইদিকে যে দাঁড়িয়ে আছে। রাফিকা তাকিয়ে দেখলো গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আরিয়ান। কালো শার্টে হালকা বাতাসে উড়ছে চুল, একটা অদ্ভুত আকর্ষণ। রাফিকা একটু এগিয়ে গেল আরিয়ানের দিকে। এক্সকিউজ মি, আপনি কি এখানকার? না, আমি আকাশের, কিন্তু এখন মাটিতে আছে। আহা, তো আপনি তো খুবই মজার মানুষ মনে হচ্ছে। আমি রাফিকা, পরীর মামাতো বোন। শুনে ভালো লাগলো। এখন একটু আপনি যেতে পারবেন? সূর্য আমার মাথার পেছনে তো, আপনার ছায়া আলোটা ঢেকে দিচ্ছে। রাফিকার হাসি এক মুহূর্তে থেমে গেল, মুখে হালকা অপমানের ছাপ।
সে কিছু বলতে যাচ্ছিল কিন্তু না বলে চলে আসলো। সাইড থেকে ইলা সবকিছু শুনে ফেললো। ইলা মনে মনে বলে উঠল, রাক্ষসটা শুধু আমার সাথেই না, এখন দেখি সবার সাথেই একই রকম করে কথা বলে। মস্ত একটা। এদিকে রায়াত গেটের কাছে দাঁড়িয়েছিল, তখন তাবাসসুম লাফিয়ে তার সামনে এসে বলল, আপনি কি বরপক্ষের না কনে পক্ষের কেউ? দুটোই ধরো, তবে আমি 1800 কিলোমিটার দূর থেকে এসেছি। মানে আপনি পরিয়াপুর কাজিন রায়েত ভাই? বাহ, আমার তো জানা ছিল না আমি মেয়েদের মধ্যে এত পপুলার। দুজনে হাসাহাসি করলো অনেকক্ষণ। পাশে হালিমা চোখ বড় বড় করে তাকিয়ে রায়াতকে বলল, আপনি ভালো হবেন না মিস্টার ভন্ড। আমি সব সময়ই ভণ্ড ছিলাম, ভণ্ড আছি, ভণ্ড থাকবো হালিমা ম্যাডাম। পরি দূর থেকে তাকিয়ে বলল, আমি বলেছিলাম না তোকে হালিমা, এই রায়েত ভাই প্লে বয়, এখন প্রমাণ পেয়ে গেলি তো। কিছুক্ষণ পর সবাই বসলো চায়ের আড্ডায়। রাফিকা তখনও আরিয়ানের দিকে তাকিয়ে আছে, কিন্তু আরিয়ান নিজের চা নিয়ে ব্যস্ত। মাঝখানে শুধু ইলার দিকে একবার তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। ইলা সেটা টের পেয়ে মনে মনে বলে, দেখো দেখি এই রাক্ষসটা আবার আমার দিকে তাকানো শুরু করলো। রাক্ষসটার মাথায় কিছু একটা সমস্যা আছে, নাকি মারার প্ল্যান করছে, আল্লাহই ভালো জানে। ঠিক তখনই নোহা এসে ইলাকে বলে, ইলাপু, আজকে ভাইয়ার মুড একটু খারাপ, সকাল থেকে কেউ ওকে চা বানিয়ে দেয়নি। আচ্ছা, তাহলে চা না পেলে মানুষ অন্যকে অপমান করে বুঝি, তাই না? না আপু, ভাইয়া এমনিতেই মুজে, কিন্তু তুমি ওর উপর রাগ করো না প্লিজ। ও আসলে ভালো মানুষ, শুধু প্রকাশ করতেই জানে না। ইলা কিছু না বলে মুচকি হেসে 4 কাপ হাতে নিয়ে উঠে গেল। আরিয়ান দূর থেকে তাকিয়ে শুধু বলল নিচু গলায়, হে মেয়ে কখন কি করে নিজে জানে না, স্টুপিড একটা। আর দূর থেকে হালিমা আর পরি সেটা শুনে ফিসফিস করে হাসছে। দেখলি হালিমা, প্রেমের বাতাস বইতে শুরু করেছে। এখন শুধু একটা বৃষ্টির দরকার, তাহলেই সিনেমা কমপ্লিট। ছাদের উপর তখন সূর্য ডুবে যাচ্ছে, বাতাসে ভেসে আসছে লাউড স্পিকারের মৃদু সাউন্ডে আগামীকাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু। ইলার মুখে মিষ্টি হাসি, আর দূরে গেস্ট হাউসে দাঁড়িয়ে আরিয়ান সেই হাসিটা নীরব হয়ে উপভোগ করছে। এভাবেই সবাই বিয়ে বাড়ির মজা করছে। সন্ধ্যার পরে বাড়ির বড়রা কাজে ব্যস্ত আর ছোটরা মজা করায় ব্যস্ত। রাত প্রায় 10:30। ডিনার শেষ করে পুরো তালুকদার বাড়ি নিস্তব্ধ। ঘরের ভেতরে সবাই ঘুমাতে গেছে, শুধু বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ শোনা যাচ্ছে। আকাশে মেঘ জমে আছে, হালকা বিদ্যুৎ চমকে মাঝে মাঝে আকাশ আলোকিত করে দিচ্ছে। ইলা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা, যেন বৃষ্টিটা তাকে টানছে। নিজেকে সামলাতে না পেরে ছাদে উঠে গেল। ছাদের উপর জমে থাকা বৃষ্টির পাঞ্চ, গাছের পাতায় বৃষ্টির ফোঁটা, হালকা বাতাসে চুল উঠছে। ইলা নিঃশব্দে হাত বাড়িয়ে ফোঁটা ফোঁটা পানি ধরছে। আঙ্গুলের ডগায় মুখে অজান্তেই হাসি, আর তার সইতে না পেরে ইলা বৃষ্টিতে ভেজা শুরু করলো। দূর থেকে গেস্ট হাউসের ছাদে দাঁড়িয়ে আরিয়ান চুপচাপ তাকিয়ে আছে। আলো কম, তবু বৃষ্টির মাঝে ইলার সাদা পোশাক ভিজে গেছে, চুল কাঁধ বেয়ে নিচে নেমে আসছে। আরিয়ান নিঃশ্বাস ফেললো ধীরে, ঠোঁটের কোণে মৃদু এক হাসি। আরিয়ান নিজের মনে বলল, এই মেয়েটা নিজেকে বোঝে না, কিন্তু আমার ধৈর্যটা শেষ করে দেয়। বৃষ্টির শব্দে হারিয়ে যাচ্ছে সময়। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো ছাদ অন্ধকারে ঢেকে গেল। ইলা একা দাঁড়িয়ে চারপাশে তাকালো। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক জোড়া হাত এসে ইলাকে দেওয়ালের সাথে আটকে দিল। ইলার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ইলার কানের খুব কাছেই এক গভীর কণ্ঠ, বারবার কেন আপনি এমন করেন? কি করেছি আমি? বারবার এমন ভাবে আমার চোখে পড়ে যান যেন ইচ্ছা করে নিজের প্রতি টানছেন আমাকে। ইলার বুক ধকধক করছে। সে কাঁপা গলায় বলল, আমি আমি তো কিছুই করি না, আমি তো শুধু। আরিয়ান কাছাকাছি মুখ এনে ফিসফিস করে বলল, শুধু বৃষ্টিতে ভেজেন, চুল এলোমেলো করে হাসেন, আর আমি শুধু হারিয়ে যাই আপনার মধ্যে। ইলা নিঃশব্দে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। গলার স্বর যেন হারিয়ে গেছে। বৃষ্টির ফোঁটা দুজনের মাঝখানে ঝরছে, বাতাসে মিশে যাচ্ছে নিঃশ্বাসের শব্দ। আপনি কি সব মেয়েদের সাথে এমন করে কথা বলেন? সব মেয়েরা এমন হয় না, কেউ কেউ অন্ধকারেও আলো হয়ে দাঁড়ায়, সেটা স্পেশাল কেউ। এক মুহূর্ত নীরবতা, শুধু বৃষ্টি আর হৃৎস্পন্দনের শব্দ। ইলার চোখে চোখ রেখে আরিয়ান ধীরে বলল, আপনি জানেন না, আমি যত দূরে যেতে চাই আপনার থেকে, আপনি ততটাই কাছে টানেন আমাকে। ইলা কাপা স্বরে বলল,
আমি ভয় পাই আপনাকে। আপনি কথায় কথায় থাপ্পড় মারেন। তাহলে ভয়ে থাকুন, কারণ আমি এখন আপনার ভয় হয়ে থাকতে চাই। একটা বিদ্যুৎ চমক দুজনের মুখ আলোকিত করলো। ইলার চোখে জল আর বৃষ্টির ফোঁটা এক হয়ে গেছে। আরিয়ান হাত বাড়িয়ে তার মুখের পাশে পড়া চুল সরিয়ে দিল। ইলা হঠাৎ সরে গিয়ে বলল, আপনি যা ভাবছেন আমি তেমন মেয়ে না। আরিয়ান নরম হাসি দিয়ে বলল, আমি তো ভাবি নাই, আমি তো দেখেছি। ইলা আর কিছু না বলে দ্রুত ছাদ থেকে নেমে গেল। ভেজা পায়ে দৌড়াচ্ছে, চুল থেকে পানি ঝরছে। আরিয়ান ছাদের কিনারায় দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর চলে যাওয়ার দিকে। ঠোঁটে এক হাসি নিয়ে ফিসফিস করে বলল, তো যতই পালাও ইলা, আমি তোমার ছায়ার মধ্যেই তোমাকে খুঁজে নেব। সকালবেলা রোদ জানালার ফাঁক দিয়ে ইলার ঘরে ঢুকছে। ইলা চোখ মিলে প্রথমে জানালার দিকে তাকালো। হাওয়া বইছে, রোদে ঝিলমিল করছে বৃষ্টির ফোঁটার রেখা, কিন্তু তার চোখে শুধু একটাই দৃশ্য বারবার ভেসে উঠছে, আরিয়ানের মুখ। অন্ধকারে তার চোখের গভীর দৃষ্টি। ইলার বুকের ভেতর হালকা একটা ধাক্কা লাগলো। হাত নিয়ে নিজের বুকটা ছুঁয়ে বলল ফিসফিস করে, আমি কি সত্যি ভয় পেয়েছিলাম নাকি অন্য কিছু ছিল সেখানে? হালিমা তখন ঘরে ঢুকলো, কফির কাপ হাতে, দুটা কফির কাপ। হালিমা এসে দেখে ইলা কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছে। এই, তুই এখনো ওই চেহারা নিয়ে বসে আছিস? কাল রাতে কি ভূত দেখেছিস নাকি? কি এত চিন্তা করিস? তুই যা, ফ্রেশ হয়ে আয়। ইলা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে কফির কাপটা হাতে নিল। না মানে ঘুম ভেঙেছে মাত্র, আর তুই আসলি। হালিমা চোখ শুরু করে বলল, ঘুম ভাঙছে নাকি মন ভাঙছে তোর? তুই কথা পাস না, ঠেস মেরে কথা বলিস সব সময়। না, কিন্তু তোর চেহারা দেখে বুঝতেছি রাতের বৃষ্টি তো কি শুধু ভিজায়নি, তোর সাথে কারো চোখেও ভিজিয়েছে। ইলা মুখ গমরা করে কফির কাপটা টেবিলে রাখলো। বাইরে তখনও সবাই বিয়ের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। গেটের সামনে লাইট জ্বলছে, ঘরে ঘরে অতিথিরা। সকালের রান্নার সুবাস আসছে, খিচুড়ির, রোস্ট আর মিষ্টির ঘ্রাণ। আরিয়ান গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছে, সাদা শার্টের হাতা ভাঁজ করা, চোখে কালো সানগ্লাস, কিন্তু ভেতরের দৃষ্টি যেন কেউ দেখতে না পায় বলেই পরা এই সানগ্লাস। আদিপ এসে পাশে দাঁড়ালো। ব্রো, আজ সকাল থেকে এত সিরিয়াস কেন? সিরিয়াস না, শুধু ভাবছি। তুমি কি ওই মেয়েকে কখনো ভুলতে পারবে না যে তোমাকে কিছু না বলেই সবকিছু ছেড়ে চলে গেছে? আরিয়ান একটু হেসে তাকালো। ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি, আসো আবার কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। তাকে না ভুলতে পারলে ইলার প্রতি এত টান কেন সৃষ্টি হয়েছে তোমার? তুমি যদি তাকে ভালো নাই বাসো? আমি ইলাকে ভালোবাসি না, কিন্তু মেয়ে আমার মাথার ভেতর এমন করে জায়গা নিচ্ছে যে মনে হয় আমি সত্যিই তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। ইলা নিচে নামছে, হাতে নীল চুড়ি, নীল শাড়ি, চুলগুলো খোলা। সিঁড়ির শেষ ধাপে এসে হঠাৎ চোখে পড়ল আরিয়ান। দুজনের চোখ মিলতেই এক মুহূর্তে সময় থেমে গেল। আরিয়ান সানগ্লাস খুলে ফেলল, চোখে এক গভীর চাহনি। ইলা চোখ নামিয়ে ফেলল। মুখে কোনো কথা নেই, কিন্তু বুকের ভেতর ধকধক শব্দ যেন চারপাশে বাজছে। ঠিক তখনই নুহা দৌড়ে এসে ইলাকে সাইডে ডেকে নিয়ে গেল। ইলাপু, ভাইয়া আজ সকালে নাকি খিচুড়ি খেতে বসে ভুলে খিচুড়িতে লবণ নিয়ে নিয়েছে। ইলা হাসি চেপে বলল, আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আর তারপরে যখন বুঝতে পেরেছে তখন রেগে গিয়ে বলেছে যদি আজ কেউ চা না দেয় তাহলে নাকি ভাইয়া সারাদিন জাজ করবে। ও আচ্ছা, তাহলে ভাইয়ার জন্য চা পাঠাতে হবে মনে হয়। হ্যাঁ, তাহলে তুমি বানিয়ে দাও না ইলাপু, আমি ভাইয়াকে বলবো এটা স্পেশাল চা। জানো তো আমি খুব ঘুরে যাই, তোমার মতো একটা কিউট ভাবি যেন আমার হয়। ইলা নুহার কথা শুনে লজ্জা পায়। পাগলি একটা, বলে নুহার মাথায় হালকা চাটি মেরে বলল, আচ্ছা ঠিক আছে, চা বানিয়ে দেবো একটা শর্তে। ওইরা মানে তোমার ভাইয়া যেন না জানে চাটা আমি বানিয়েছি। ওকে, ডিপ ডান। ইলা রান্নাঘরে গিয়ে চা বানালো। তারপরে চা নিয়ে নুহা আরিয়ানকে দিল। আরিয়ান চাতে চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিল। আরিয়ানকে চোখ বন্ধ করতে দেখে নুহা জিজ্ঞেস করলো, কি রে ভাইয়া, চা কি ভালো হয়নি? চাটা অসাধারণ হয়েছে। কে বানিয়েছে রে?
সেইটা বলা যাবে না, তবে এমন চা রোজ খেতে চাইলে বিয়ে করে নে। আমাকে মেয়ের বাবা মারা মেয়ে দিবেন না। কেন দিবে না? তুই এত ভালো একটা চুপ, কোনো কথা বলবি না। নোহা আর কোনো কথা না বলে চায়ের কাপটা নিয়ে চলে গেল। সারা বাড়ি জুড়ে উৎসবের শ্বাস পড়ি। আদিব, হালিমা, রায়াত, ইলা সবাই ব্যস্ত। নোহা আর নেহা তখনও ইলার পাশে বসে গল্প করছে। জানো আপু, ভাই একবার প্রেমে পড়েছিল। কার প্রেমে? কিন্তু সেই মেয়ে ওকে ধোঁকা দেয়। তখন থেকে ভাইয়া কাউকে বিশ্বাস করে না। মেয়েটা ধোঁকা কেন দিল? আমি তো এত কিছু জানি না আপু। মেয়েটাকে সেটাও কোনোদিন প্রকাশ করেনি। ইলা চুপচাপ হয়ে গেল। বুকের ভেতর হালকা ব্যথা লাগলো। ঠিক তখনই পেছন থেকে গভীর গলার আওয়াজ। নোহা, নেহা, তোর এখানে বসে কি গল্প করছিস? তোদের কি আম্মু খুঁজে বেড়াচ্ছে? যা, নেচে যা। জি ভাইয়া, যাচ্ছি বলে পালিয়ে গেল। ইলা ধীরে ঘুরে তাকালো। আরিয়ান দাঁড়িয়ে আছে, কালো শার্টের হাতা গুটানো, ভেজা চুল কপালে পড়ে আছে। দুজনের মাঝে নিঃশব্দ বাতাস, কেউ কিছু বলে না, শুধু চোখে চোখ, হাজার কথা। আরিয়ান ধীরে এগিয়ে এসে নিচু স্বরে বলল, গত রাতে কি ভয় পেয়েছিলেন? ইলা চুপ করে আছে, শুধু চোখে এক ঝলক আতঙ্ক। আরিয়ান আবার বলল, আমি শুধু বুঝতে চাই আপনি আমাকে কেন এত কাছে টানেন? কি আছে আপনার মাঝে? সেটা আমি কি করে বলবো? আমি ছোট মানুষ, আমি কি এত কিছু বুঝি নাকি? আরিয়ান হাসলো, ঠোঁটে সেই আগের মতো এক মৃদু রুক্ষ হাসি। ওকে, তাহলে এবার থেকে আমি বুঝিয়ে দেব, কিন্তু আপনি পালাতে পারবেন না। ইলার বুক কেঁপে উঠল। ইলা কিছু না বলে চলে গেল নিচে। আরিয়ান তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। আকাশে তখন হালকা মেঘ, বাতাসে সুবাস, অপরাধ বোধের সঙ্গে মিশে থাকা অজানা টান। দূর থেকে পরি আর আদিব হাসতে হাসতে এসে দাঁড়ালো। এই বাড়িতে এখন প্রেমের ভাইরাস ছড়িয়ে পড়েছে, সবাই এই রোগে আক্রান্ত। বিশেষ করে ছাদে দাঁড়ানো এই মানুষটা। আরিয়ান হালকা হেসে বলল, আমি তো শুধু পর্যবেক্ষণ করি, কিন্তু হয়তো এখন আমাকে কেউ পর্যবেক্ষণ করছে। টাইম স্পিক। দুপুরের পরে তালুকদার বাড়ি তখন যেন উৎসবের হাওয়া। বাড়ি জুড়ে খিলখিল হাসির শব্দ। এই সময়ই আদিবের কয়েকজন কাজিন আসে। রিমা আপু, আদিবের বড় ফুপির মেয়ে, সব সময় ক্যামেরা হাতে, ব্লগার হওয়ার স্বপ্ন। সায়েম, ছোটখাটো চশমা ওলা, কিন্তু কথায় তেজি, সব কিছুর উপর কমেন্ট করতে ভালোবাসে। নেহা ক্লাস 9-এ পড়ে, কিন্তু নিজেকে সেলিব্রিটি ভাবে। আর আছে রাফি আর সানিম, দুজনেই আদিবের ফ্রেন্ডলি কাজিন, সব সময় একসাথে ঘোরে। ওরা সবাই তালুকদার বাড়িতে ঢুকেই হাসি ঠাট্টা শুরু করে দেয়। এই বাড়িটা ঢুকেই মনটা শান্ত হয়ে গেল। কত কত ফুল, আমরা ভিডিও কমেন্ট পেয়ে গেছি। ওদের হাসির ফাঁকে আরিয়ান চুপচাপ বসে আছে সোফার পাশে, কিন্তু মাঝে মাঝে হাসিটা চেপে রাখতে পারে না। ইলা পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো আরিয়ান চুপচাপ মুখে সামান্য হাসি নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ইলার মনে হচ্ছিল এই মানুষটা যতই সিরিয়াস হোক, মুস্কি হাসিটা ভয়ানক সুন্দর তার। বিকেলবেলা মেহেদির প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে সবাই। আকাশে হালকা সোনালির আলো। পুরো তালুকদার বাড়ি জুড়ে বাতি ঝুলানো, চারপাশে ফুলের শ্বাস। মেয়েরা মেহেদির প্রোগ্রামের জন্য ব্যস্ত, ছেলেরা সবাই একসাথে প্রস্তুতি নিচ্ছে। আর ছেলেরা সবাই মিড গ্রিন রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা পায়জামা আর বাদামি নাগরা জুতা। একদম রুচিশীল শান্ত একটা লোক। রায়াত সামনে আয়নায় চুল ঠিক করছে, স্লিপ গুটিয়ে নিচ্ছে, চেহারায় একটা আত্মবিশ্বাস, মিষ্টি হাসি। তার পাশে দাঁড়িয়ে আরিয়ান চুল পেছনের স্টাইল করছে, পাঞ্জাবির গলায় হালকা সোনালির বোতাম, উপরের দুটো খোলা, সাথে হাত ঘড়ি পরা, অন্য হাতে একটা কালো ব্রেসলেট পরা। আরিয়ানের চোখে সেই চেনা গাম্ভীর্য, কিন্তু মৃদু হাসিতে লুকিয়ে আছে একটা অদ্ভুত আকর্ষণ। দূর থেকে রিমা আরিয়ানের এই রূপ দেখে অবাক। এত সুন্দর ছেলে কথাই ছিল এতদিন। রিমা নেহাকে জিজ্ঞেস করল, ও মাই গড, ওই পাঞ্জাবি পরা ছেলেটা কে? আরে ওটাই তো আরিয়ান ভাই, আদিব ভাই আর মামার ছেলে। উনি নাকি আর্মিতে জব করেন। তাই তো বলি, ছেলে এত ফিট আর হ্যান্ডসাম কেন? দেখেই বোঝা যায় ডেঞ্জার জোনে আছে ছেলেটা। এটা নিয়ে তোদের যেন কথা বলতে না শুনি। আরিয়ান ব্রো একটা সিক্রেট মিশনে আছে। না মানে ভাইয়া, আমি তো... একদম স্টপ হয়ে যা, আর ভুলেও এটা মুখ ফুটে উচ্চারণ করবি না। তোরা আরিয়ানের প্রফেশন সম্পর্কে জানিস।
অন্যদিকে বাড়ির মেয়েরা পরি, তানহা, রাফিয়া, হালিমা, ইলা, তাবাসসুম, নেহা, রিমা সবাই মেহেদির প্রস্তুতিতে ব্যস্ত। আকাশে সূর্য ঢলে পড়ছে, হালকা সোনালির আলো মিশে আছে বাতাসে। আজ মেয়েরা সবাই হালকা গ্রিন ও স্বর্ণালী কাজের লেহেঙ্গা পরেছে, একই ডিজাইন, ঝিকমিকে। চারপাশে সুবাস, চুলের ফুলের আর পারফিউমের। রুমের কোণে আয়নার সামনে দাঁড়িয়ে ইলা চুপচাপ নিজের লেহেঙ্গা ঠিক করছিল। ওর শ্বাস অন্যদের মতো ভারী না হলেও হালকা আইলাইনার, একটু মাস্কারা, ঠোঁটে নোট লিপস্টিক আর কপালে ছোট্ট কালো টিপ। চুল খোলা, সামনের চুলগুলো রিবন্ড করা, মুখে নেমে এসেছে, তাই যেন ইলাকে অপরূপ সরল সুন্দর লাগছে। ইলা যখন আয়নায় পুরো নিজের দিকে তাকালো, হঠাৎ একটু থমকে গেল। নিজের এই লুক দেখে নিজেই হেসে দিল, নিজের মনে বলছে, আচ্ছা আমি সত্যি এত সুন্দর? না, তুই সুন্দর। তুই তো দেখতে সাদা কাকের মতো। আর সাদা কাক কি সুন্দর হয় নাকি? ইলা শ্বাস শেষ করে যখন লেহেঙ্গাটা পরলো তখন দেখে চলে অনেক টাইম। ইলার হাঁসফাঁস লাগছে। ইলার এই অবস্থা দেখে হালিমা হাসতে হাসতে বলল, ওরে বাবা, তোর তো এই ড্রেস পরে হাঁটাও মুশকিল। এক কাজ কর, চেঞ্জ করে অন্যটা পরে নে। না রে, সবাই সেম ড্রেস পরছে, আমি কেন আলাদা হব? একটু কষ্ট হলে তাতেই বা কি? মেয়েটা যত জেদি তত বেশি কিউট। ইলার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। অন্যদিকে রাফিয়া আয়নার সামনে বসে আছে, সামনে সাজের সমাহার, চোখে গাঢ় স্মোকি আইশ্যাডো, ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক, কানে ভারী ঝুমকা। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ তুমি আমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না মিস্টার আরিয়ান খান। তার কণ্ঠে হালকা আত্মবিশ্বাস আর হিংস্র রোমান্সের মিশ্রণ। সবাই নিচে নামতে শুরু করলো। রাফিয়া ফোন হাতে নিয়ে বেরিয়ে আসে। সামনে আরিয়ান তখন ফোনে কথা বলছে। সাদা পায়জামা আর মিন্ট গ্রিন পাঞ্জাবিতে দাঁড়িয়ে আছে, চুলে হালকা ভেজা ভাব জেল দেওয়ার কারণে। গলায় সামান্য ঘাম জমে চিকচিক করছে। আর আরিয়ানের সেই মন মাতাল করা পারফিউমের ঘ্রাণ যেন পুরো তালুকদার বাড়ির আলো কেড়ে নিয়েছে। রাফিয়া এগিয়ে গিয়ে মিষ্টি করে বলে, হাই আরিয়ান ভাইয়া, আপনাকে আজ একদম ড্যাশিং লাগছে। আরিয়ান চোখ না তুলে ফোনে কথা শেষ করে রাফিয়াকে বলল, ধন্যবাদ। আচ্ছা, আজ রাতে মেহেন্দিতে একটা ড্যান্স পারফর্ম করব, আপনি অবশ্যই থাকবেন প্লিজ। আমি এখানে এসেছি বিয়ের অনুষ্ঠান দেখতে, নাটক দেখতে না। মানে আপনি যা করছেন এখন এটাকে তো নাটক বলে মিস রাফিকা। রাফিয়ার মুখের হাসি মুহূর্তেই স্লান হয়ে যায়। সে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। আরিয়ান ফোনটা পকেটে রাখে, হালকা নিঃশ্বাস নেয়, চোখে ফেরায় চারপাশে। আর তখনই ওর চোখ পড়ে ইলার দিকে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছে ইলা। হালকা গ্রিন ও স্বর্ণালী কাজের লেহেঙ্গায় ইলার গায়ের গঠনটাকে এমনভাবে তুলে ধরেছে যে চোখ সরানো দায়। হালকা বাতাসে চুলগুলো উড়ে এসে গালে লেগে যাচ্ছে, পায়ে পায়েলের ঝনঝন শব্দ করছে, চোখের কোণে টলটলানো কাজল। আরিয়ান একদম স্থির হয়ে যায়। তার চারপাশের আওয়াজ মিলিয়ে যায়, শুধু ইলার পায়ের শব্দ আর মুখের হালকা হাসিটা শুনতে পাচ্ছিল। আরিয়ান মনে মনে বলে উঠল, এই মেয়েটা আজ সত্যি আমার শান্তি কেড়ে নেবে। হালিমা নিচে নেমেই আরিয়ানের দিকে লক্ষ্য করলো। হালিমা বুঝতে পারলো আরিয়ান ইলার দিকে তাকিয়ে আছে, তাই ইলার পাশে গিয়ে হালিমা বলল, দেখ না আরিয়ান ভাই কেমন করে তাকিয়ে আছে তোর দিকে। ইলা হালিমার কথা শুনে মনে মনে কেমন জানি লাগলো। এক ঝলক আরিয়ানের দিকে তাকালো, কিন্তু দেখলো না সে ফোনে ব্যস্ত। ভ্রু কুঁচকে, ঠোঁটে এক রকম রাগী মনোযোগ। ইলার চোখের ভেতর হালকা একটা বিরক্তির ঝিলিক খেলে গেল। ঠিক তখনই ঠাস, হালিমার হাতে হালকা একটা চাটি মারল। এই কেন মারলি? কারণ তুই বেশি কথা বলিস। দুজনের এই টুকরো কথোপকথনে আশেপাশের মেয়েরা হেসে উঠল। ঠিক তখনই পেছনের দিক থেকে শোনা গেল, এই দেখো পরি এসেছে। সব চোখ ঘুরে গেল দরজার দিকে। ওখানে দাঁড়িয়ে আছে পরি, লালচে কমলা শাড়ি পরে, শাড়ির বর্ডারে স্বর্ণালী কাজ, কানে বড় ঝুমকা, গলায় হালকা গোল্ড সেট, মুখে মিষ্টি হাসি, চুলটা এক পাশে স্টাইল করে বাঁধা, চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক। সব মিলিয়ে যেন সন্ধ্যার আলোয় ঝলমল এক রাজকন্যা।
আদিব দূর থেকে তাকিয়েছিল পরীর দিকে। চোখ পড়তেই তার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। শব্দ না করে ঠোঁটের কোণে একরকম হাসি ফুটে উঠল। আজ বুঝি আমি আমার বইয়ের প্রেমে পড়ে গেলাম নতুন করে। আদিব পরীর দিকে হেঁটে এগিয়ে আসলো। আজ আদিব পরেছে গাঢ় সাদা পাঞ্জাবির কলারে হালকা সোনালির এমব্রয়ডারি, সাথে ম্যাচিং লাল দোপাট্টা গলায় পেঁচানো। পরীর শাড়ির সঙ্গে যেন দুজনের রং একেবারে কাপল ম্যাচ। দুজনকে পাশাপাশি দাঁড়ানো দেখে মনে হচ্ছিল যেন তারা একে অপরের অর্ধেক। মেহেদি আর্টিস্টরা এসে বসেছে, টেবিল সাজানো, মেহেদির সাথে হালকা সুর বাজছে পেছনে। মেহেদি, হ্যাঁ মেহেদি। আর্টিস্টদের একজন আদিবকে বলল, ভাইয়া আগে আপনি একটু শুরু করে দিন, কোণের হাতে এক ফোঁটা মেহেদি লাগিয়ে। আপনারা শুরু করুন, আমি শেষে নাম লিখে শেষ করব। আমি আমার বয়স শুরুতে না শেষে থাকতে চাই মৃত্যু পর্যন্ত থাকতে। এক মুহূর্তে চারপাশের নিস্তব্ধতা নেমে এলো, তারপর সবাই হাত তালি দিল। ও পরীর গাল লাল হয়ে গেল, চোখ নামিয়ে হাসলো, আর আদিবের দৃষ্টিতে যেন এক অব্যক্ত প্রতিজ্ঞা। ইলা পাশে বসে হালিমার কানে ফিসফিস করে বলল, এই আদিব ভাইয়ের মতো যদি কেউ আমায় ভালোবাসতো। হালিমা হাসি চাপতে না পেরে বলল, তাহলে আদিব ভাইয়ের রাক্ষস ভাইকে তুই তোর রাজকুমার বানিয়ে নে। ইলার চোখ বড় হয়ে গেল, আর দূর থেকে আরিয়ান ঠিক সেই হাসিটার লক্ষ্য করছিল। চোখে অদ্ভুত এক মিশ্র আবেগ, রাগ আর টান দুটোই। রাতের আকাশের চাঁদটা তখন পুরো গোল হয়ে উঠেছে। তালুকদার বাড়ির আলো ঝলমলে সাজ, চারপাশে সোনালি লাইট, ফুলে মোড়ানো চেয়ার, মাঝখানে সাজানো মঞ্চের লেখা মেহেদি নাইট, মাটির উপর রঙিন কার্পেট, পাশে ডিজে টেবিল, হালকা রোমান্টিক বিট বাজছে ব্যাকগ্রাউন্ডে। মেয়েরা একে একে এসে বসছে গোল করে, সবাই হাত ভর্তি করে মেহেদি লাগাতে শুরু করেছে। মেয়েদের ঘ্রাণে বাতাস ভারী হয়ে উঠেছে। ইলা, পরি, রিমা, হালিমা, নেহা, নোহা সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত। রিমা ফোন ধরে রেকর্ড করতে করতে বলল, সবাই বলো মেহেদি নাইট ভাইরাল হতে যাচ্ছে। ঠিক তখনই রায়াত স্টেজে এসে মাইক হাতে নিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, না লেডিস অ্যান্ড মোর লেডিস, আজকের রাতটা শুধুই মেয়েদের। সায়াম রায়েদের কথা শুনে মঞ্চে উঠে মাইক্রোফোন কেড়ে নিয়ে বলল, ভাই তুমি ভুল বললা, আজকের রাত শুধু মেয়ের না, আজকের রাতটা আমাদের ছেলেদের। ছেলেদের মানে কি ভাইয়া? মানে হচ্ছে আজ তো মেয়েরা ডান্স করতে পারবে না হাতে মেহেন্দি নিয়ে, তাই আমরা আমাদের মতো নাচবো, গান গাইবো, আর মেয়েরা ফ্যাল ফ্যাল করে দেখবে। তাহলে ঠিক আছে, মেয়েরা মেহেদি লাগাক, তারপর ছেলেরা ডান্স করবে। আর আমি ঘোষণা করছি, আজকে সেরা ডান্সে পাবেন মেহেদি নাইট কিং টাইটেল। চারপাশে আবারও হাততালি দিচ্ছে। ছেলেরা আর মেয়েরা তো সবাই হাতে মেহেদি দিয়ে বসে আছে। রাফিয়া নিজের চুল ঘুরিয়ে বলল, আমি বাজি ধরলাম আজকের কিং হবে আমার ফেভারিট মিস্টার আরিয়ান খান। মেহেদির আর্টিস্টরা মেয়েদের হাতে জটিল ডিজাইন আঁকতে লাগলো। ইলান নরম করে হাত বাড়িয়ে রেখেছে, মেহেদির রঙের কারণে ওর হাতের আঙ্গুলগুলো আরও সাদা লাগছে। একজন মেহেদি আর্টিস্ট বলল ইলাকে, আপু স্পেশাল কারো নাম থাকলে বলেন, আমি লিখে দেই। না আমার কোনো স্পেশাল মানুষ নেই, আপনি এমনি ডিজাইন দিন। কেন? আরিয়ান ভাইয়ের নামটা লিখে দে। তুই চুপ করবি নাকি? ব্যাঙের ভর্তা খাওয়াবো তোকে আমি। আজকাল সত্যি কথার ভাত নাই রে, থাক আর কিছু না বলি। ভাত আছে বলে তো ব্যাঙের ভর্তা দিতে চাইলাম স্পেশাল মেনু হিসেবে। এদিকে মঞ্চের পাশে ছেলেরা প্রস্তুতি নিচ্ছে। রায়াত, রাফি, সায়াম, সামিন সবাই একসাথে স্টেজের পেছনে দাঁড়িয়ে গা গরম করছে। পেছনে ডিজে, স্টেজের পাশে রায়াত উঠে দাঁড়িয়ে মুখে দুষ্টু হাসি, হাতে মাইক নিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন সময় এসেছে যে আজকে রাতের সব থেকে এক্সক্লুসিভ পার্টের, দ্য ডান্স শো অফ মেহেন্দি নাইট। এবং প্রথমেই স্টেজে আসছে আমাদেরই হ্যান্ডসাম গরমিয়া থুরি, আমাদের হ্যান্ডসাম জিজু আবিদ খান। তালির ঝড় উঠলো, লাইট, হালকা ড্রিম আলো, ডিজে চালানো, গান শুরু হলো। আদিপ এক হাতে সানগ্লাস ঘুরিয়ে স্টেজে উঠল, ধীর ভঙ্গিতে হাত ছুঁড়ে বিটে নাচতে শুরু করলো।
সবাই চিৎকার করে উঠল, ও ভাইয়া। পরি লজ্জায় মুখ ঢাকলো, তবুও হাসিটা থামলো না। রাফি, নেহা, নোহা তো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তালি দিচ্ছে। গানের শেষে আদিপ নাচ শেষ করে পরীকে একটা ফ্লাইং কিস করে নেমে চলে গেল। রায়াত স্টেজে উঠে মাইক হাতে বলল, ওয়াও, এন্ট্রিটা তো পুরাই হিরো লেভেলের ছিল ভাইয়া। এবার আসছে আমাদের প্রিয় বিয়েবাড়ির পার্টনার ইন ক্রাইম মেম্বার আমি আর রাফি। ডিজে চালালো রাফি আর রায়াত একসাথে উঠে পড়লো স্টেজে। দুজনের মধ্যে দারুণ স্নিক, একজন হাত নাচায়, অন্যজন ঘুরে কাঁধে টোকা দেয়। গান শুরু হলো। তাদের সাথে দর্শকরাও তাল মিলিয়ে চিৎকার করছে। ইলা হেসে বলল, এই দুজন একসাথে মানে পুরো স্টেজ কাঁপিয়ে দিবে। রায়াত আর রাফি স্টেজ ফাটিয়ে দিচ্ছে, চারিদিকে যেন আনন্দের ঢেউ। এদিকে ইলা একটু হাঁপাচ্ছিল, মুখ শুকিয়ে গেছে। হালিমাকে বলে সে উঠল, আমি একটু পানি খেয়ে আসি হালিমা। ইলা পানি খাওয়ার জন্য আসলো, কিন্তু দু হাতে মেহেদি ভর্তি কোনোই পর্যন্ত, তাই গ্লাস ধরা অসম্ভব। পাশের টেবিলে বোতল রাখা আছে, কিন্তু মুখে তোলার উপায় নেই। ঠিক তখনই দূরে ফোনে কানে দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান। ইলার দিকে চোখ পড়ে। ফোনের ওপাশে কেউ কিছু বলছে, তবু আরিয়ান মনোযোগ হারিয়ে ফেলে ইলার দিকে তাকায়। মেয়েটা দাঁড়িয়ে আছে অসহায়ভাবে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখে একরাশ অস্বস্তি। আরিয়ান ফোনটা কেটে ইলার কাছে এসে বলে, কোনো সমস্যা হচ্ছে? ইলা একটু চুপ থাকে, কিছু বলে না, মুখ নিচু করে শুধু বলে, না কিছু না। আরিয়ান ঘুরে চলে যাচ্ছিল, ঠিক তখনই ইলা আসতে বলে, আসলে একটু তৃষ্ণা পেয়েছে, হাতে মেহেদি থাকায় পানি খেতে পারছি না। আরিয়ান কিছু না বলে টেবিল থেকে বোতলটা তুলে নেয়, ঢাকনাটা খুলে তার সামনে ধরে। ইলা কিছুটা ইতস্তত করে, তবু বোতলের মুখে ঠোঁট রাখে। এক চুমুক, দু চুমুক পানি গড়িয়ে নামছে তার গলায়। ঘাড়ের কাছে আলতো ঘামের দাগ, চোখ ধাঁধানো। আরিয়ান এই দৃশ্য দেখে চোখ সরাতে পারে না। সে সময় থেমে গেছে দুজনের মাঝখানে। পানি খাওয়া শেষ হলে ইলা ধীরে বলে, ধন্যবাদ। আরিয়ান মাথা নাড়িয়ে বলল, ওয়েলকাম। তারপর ঘুরে যেতে লাগলো স্টেজের দিকে। ঠিক তখনই হঠাৎ ইলার চুরির ঘর্ষণে পিঠের দিকের চুলের একটা মুহূর্ত খুলে যায়। হালকা বাতাসে পিঠের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে যায়। ইলা হঠাৎ থমকে যায়, চোখ বিস্ময়ে বড় হয়। ইস বলে উঠে। ইলা দু হাত দিয়ে ধরতে চায়, কিন্তু মেহেদির ভর্তি হাত নড়াতে পারে না। আরিয়ান ইলার সন্দেহ ফিরে তাকিয়ে দেখে ইলা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চারপাশের শব্দ যেন মিলিয়ে গেল। আরিয়ান আস্তে এগিয়ে এসে পেছন থেকে খুব কাছে এসে নরম কণ্ঠে বলে, আবার কিছু হয়েছে? ইলা চুপ করে আছে, লজ্জায় কিছু বলছে না। আরিয়ান কিছু না বুঝে কিছুটা বিরক্ত হয়ে যায়, আবার রাগ করে বলে, কি হয়েছে বলবেন তো? না বললে বুঝবো কি করে কি হয়েছে? ইলা এবার ভয়ে ভয়ে বলল, আমার ড্রেসের হুক খুলে গেছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে ডাকছি আপনি হেল্পের জন্য। ইলা মাথা নাড়লো। আরিয়ান স্টেজের দিকে গেল, হালিমাকে ডাকলো। হালিমা তখন ডান্স দেখায় ব্যস্ত। আরিয়ান কি বলছে কিছু বুঝতে পারছে না। আরিয়ান দেখে সবাই রায়াত আর রাফির ডান্স দেখায় ব্যস্ত, তাই আবার ইলার কাছে ফিরে গেল। সরি, আমি আপনার হেল্পের জন্য কাউকে পেলাম না। ইটস ওকে, আমি রুমে চলে যাচ্ছি, আমার আর ওইদিকে যাওয়া হবে না। আপনার কোনো আপত্তি না থাকলে আমি হেল্প করছি আপনাকে। ইলা চুপ করে আছে, কিছু বলছে না, কি বা বলবে। আরিয়ান তো একটা ছেলে। আরিয়ান ইলার লজ্জা পাওয়া দেখে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার অসুস্থ হলে আপনি রুমে যান। আচ্ছা, তবে আপনাকে চোখ বন্ধ রাখতে হবে। আরিয়ান একটু দুষ্টুমি করে হেসে বলল, চোখ বন্ধ করে কাজ করলে অ্যাক্সিডেন্টে যদি টাচ হয়ে যায় তখন আমাকে কিছু বলতে পারবেন না। এই না, তাহলে থাক, আমি উপরে গেলাম। আরিয়ান ইলার পেছনে গিয়ে দাঁড়ালো। ইলার লজ্জায় লাগছে। আরিয়ান ইলাকে বলল, স্থির থাকবেন, নড়বেন না। ইলার নিঃশ্বাস থেমে যায়। ইলার গাল গরম হয়ে ওঠে, বুকের ধুকভুকানি বেড়ে যায়। আরিয়ান আলতো করে আঙ্গুলের ডগায় চল্লির হুকটা টেনে ঠিক করে দেয়। তার আঙ্গুল ছুঁয়ে যায় ইলার পিঠে, যেন এক সেকেন্ডের জন্য বাতাসও নিঃশব্দ হয়ে যায়। ঠিক করার পর একটু ঝুঁকে বলে, এবার ঠিক আছে। ইলা মুখ ফিরিয়ে তাকায় না, শুধু চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তার ঠোঁট কাঁপে। থ্যাংক ইউ। আরিয়ান হালকা হাসি, নিঃশব্দে বলে, ওয়েলকাম। তবে পরের বার থেকে এমন টাইট ড্রেস পরবেন না। সবসময় হেল্প করার জন্য আরিয়ান থাকবে না। তার
চোখে একরাশ দুষ্টুমি, মুখে শান্ত হাসি। আরিয়ান ধীর পায়া বাড়ায় স্টেজের দিকে, আর ইলা দাঁড়িয়ে থাকে হাত ভর্তি মোড়া, মন অন্য এক অজানা কম্পনে ভরা। ইলাওয়ার আর কিছু না ভেবে স্টেজের দিকে গেল। গান শেষ হতেই রায়াত মাইক ধরল। রাফি ভাই, আমাদের তো নাচ হলো রোমান্স ছাড়া, এবার একটু রোমান্স দেওয়া যাক। রোমান্স? ওহো, এবার স্টেজে আসছে আমাদের স্লো মোশন কিং সাইম। সায়াম রাফির কাছে এসে বলল, ভাই আমি যদি ডান্স দিতে দিতে পড়ে যাই? সমস্যা নেই, যদি পড়ে যাস তাহলে শুয়ে একটা স্টাইল করে ডান্স স্টেপ করে দিবি, সবাই মনে করবে এটা ডান্স আর একটা অংশ। গান বাজতে শুরু করলো। সায়াম স্টেজে উঠলো, ধীরে ধীরে বিটের সাথে স্টেপ দিচ্ছে, চোখ বন্ধ, হাতে ছড়িয়ে। পুরো পরিবেশ যেন হঠাৎ শান্তির ঢেউ। মেয়েরা চুপ করে তাকিয়ে রইল। হালিমা ফিসফিস করে ইলাকে বলল, এই ছেলেটা যদি সিনেমায় যেত, নায়িকার হার্ট অ্যাটাক হয়ে যেত। তোর হয়েছে কিনা সেটা দেখ আগে। গান শেষ হতেই সায়াম স্টেজ থেকে নেমে আসলো। সবাই হাত তালি দিল। রায়াত স্টেজে উঠে বলল, ওকে, এবার আসছে আমাদের এনার্জি বোমা শামিন। গান শুরু হলো। সানিম মুভি স্টাইলে ঘুরে এলো স্টেজে। জয় মালহারি বলে গর্জে উঠল। সবাই তালি দিতে লাগলো। আদিবও হেসে উঠল। এই ছেলে পাগল। সানিমের শক্তিশালী মুভে পুরো স্টেজ কাপের শব্দ, চিৎকার, হাসি, পুরো মেহেদি নাইট যেন এক্সপ্লেশন। গান শেষ হতেই ডিজে মিউজিক থামলো। রায়াত এবার গলায় হালকা রহস্যের সুর আনলো। ওকে, সবাই শান্ত হও, কারণ এখন যিনি আসছেন তিনি আজকের রাতের সব থেকে ওয়াটেড পারফর্মার। সে মঞ্চে উঠলেই আলো নিভে যাবে, গান বাজবে, আর মেয়েরা আহ বলে উঠবে। প্লিজ কাম অন স্টেজ, আমাদের বড় ভাই আরিয়ান ভাই। এক সেকেন্ডের জন্য যেন সব আলো স্নান হয়ে গেল। আরিয়ান ধীরে মঞ্চের দিকে হেঁটে এলো। মিন্ট গ্রিন পাঞ্জাবিতে, কালো ঘড়ি হাতে, চোখে হালকা দৃষ্টি, চুলে হাত বুলিয়ে নিল, এক হাতে পাঞ্জাবির কলার টানলো, আর মঞ্চে একেবারে স্লোমো ভঙ্গিতে পা ফেলল। আরিয়ান ভাই, এবার আপনি দেখান কিভাবে মেয়েদের নিঃশ্বাস আটকে দিতে হয়। পেছনে বাজতে শুরু করলো বিট। আরিয়ান ধীরে ধীরে সামনে এলো, হালকা হাসি মুখে, স্টেপে স্টেপ এমন নাচছে যেন প্রতিটা মুভ যেন কোরিওগ্রাফের করা সিনেমা। কিছু সময় পর সবাই তালি দিয়ে উঠল। ইলা তাকিয়ে রইল আরিয়ানের দিকে, চোখে অদ্ভুত এক আলো। ভয়, টান না ভালো লাগা কিছুই বুঝে উঠতে পারল না। গান শেষ হতেই সবাই দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। রায়াত মাইক নিয়ে বলল, ওকে, এখন আসছে টুইস্ট অফ দ্য নাইট। এই ডান্সটা স্পেশাল, কারণ এবার স্টেজে উঠছে আমাদের সিনিয়র, আমাদের এই দুই আইকন, আমার বাবা রফিকুল তালুকদার এবং আমার চাচু রাশেদ তালুকদার। এই পারফরমেন্সটা ডেডিকেটে আমাদের প্রিয় কনে পরিবারের জন্য। সবাই চিৎকার করে উঠল। চালালো গান। রফিকুল আর রায়াত দুজনই মজা করে ঢুকে পড়লো স্টেজে। কেউ ভাবতে পারেনি দু সিনিয়র এভাবে নাচতে পারেন। পুরো উঠোনে হাসি আর তালি পড়ে গেল। পরিত হাসতে হাসতে কেঁদে ফেললো। রায়াত মজার ছলে বলল, এই হলো তালুকদার পরিবারের পাওয়ার। যুবকরা যেমন নাচে, বুড়োরাও তার চেয়েও ভালো নাচে। সবাই দাঁড়িয়ে তালি দিল। আর মেহেদির রাত ভরে উঠল আলো, হাসি, ভালোবাসা আর নাচের উন্মাদনায়। একে একে সবাই স্টেজে উঠে গেল ডান্স করার জন্য। কারো নেই কোনো ভেদাভেদ, সবাই আজ খুশি। ইলা আজ মন খুলে হাসছে, মজা করছে, স্টেজে উঠে ডান্সও করছে। দূর থেকে আরিয়ান বুকে দু হাত ভাঁজ করে দিয়ে ইলাকে দেখছে। ইলাকে এর আগে এভাবে হাসতে কখনো দেখেনি। আরিয়ান মনে মনে বলল, হেমের হাসি যথেষ্ট আমাকে পাগল বানানোর জন্য। সকালে হালকা রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। বাইরে পাখির ডাক, ভেতরে সাজসজ্জার ব্যস্ততা। তালুকদার বাড়িতে আজ বিকেল থেকে হলুদ প্রোগ্রাম, সবাই ব্যস্ত। কেউ হাসছে, কেউ গল্প করছে। ইলা আয়নার সামনে বসে চুলে রাবার বেঁধে নিচ্ছে। হালকা পিচ রঙের কুর্তি, সাদা প্যান্ট, সাধারণ সাজ, কিন্তু তাতে ওর এক অন্য রকম সৌন্দর্য আছে। নিচে নামতেই রাশেদ তালুকদার কফির কাপ হাতে বসেছিলেন। রাশেদ তালুকদার চোখ তুলে তাকিয়ে বললেন, ইলামা, কোথায় যাচ্ছ? ইলা মিষ্টি হেসে উত্তর দেয়, আব্বু একটু মার্কেটে যাচ্ছি, বিকেলের অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটা আছে। রাশেদ চশমার উপরে তাকিয়ে বলেন, একা যাচ্ছ না, সাথে কেউ যাচ্ছে?
একা যাচ্ছি আবু। হালিমা আর পরি পার্লারে যাবে, তাই আমি একা যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, আমি একা যেতে পারবো। ঠিক আছে, কিন্তু একা যেও না। আরিয়ানও বেরোচ্ছে, ওকে নিয়ে যেও। ইলা মুখ ভার করে বলল, কেন আব্বু, আমি তো বড় হয়েছি, একা যেতে পারতাম তো। আমার সাথে কাউকে যেতে হবে না। তা তো ভালো, তুমি নিজের মুখে স্বীকার করলে তুমি বড় হয়েছো, কিন্তু এখন দেশের অবস্থা ভালো না। মেয়েদের জন্য শহর এখন নিরাপদ নয়, তাই আরিয়ানকেও সাথে নিয়ে যাও। আমরা সবাই অন্য কোথাও যাব, তাই তোমাকে নিয়ে যেতে পারলাম না। তখনই পাশের দরজা থেকে আরিয়ান বের হয়ে এলো। জিন্স প্যান্ট, কালো টি শার্ট, চোখে সানগ্লাস, এক হাতে ব্যাসলেট, অন্য হাতে ঘড়ি, চুল হালকা ভেজা, মনে হয় সদ্য গোসল সেরে বেরিয়েছে। রাশেদ তালুকদার বলেন, বাবা আরিয়ান, তুমি তো বাইরে যাচ্ছ, তোমার সাথে ইলাকে নিয়ে যাও। ওর মার্কেট কিছু করার কাজ আছে,